আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই খুব ভালো আছো এবং বাসায় নিয়মিত পড়াশোনা করছো। তোমরা জানো তোমাদের রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় অর্থাৎ পরিবেশ রসায়ন অধ্যায়টি নিয়ে আলোচনা করা হচ্ছে। গত ক্লাসে এই অধ্যায়ের বয়লের সূত্র নিয়ে আলোচনা করা হয়েছে। আজ আমি এই অধ্যায়ের চার্লসের সূত্র নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, গ্যাসের আয়তন শুধু চাপের উপর নির্ভর করে না, বরং তাপমাত্রার উপরও গ্যাসের আয়তন নির্ভরশীল। এই প্রেক্ষিতে 1787 খ্রিস্টাব্দে ফ্রান্স বিজ্ঞানী চার্লস এবং 1802 সালে গ্রে-লুসাক পৃথকভাবে তাপমাত্রার সাথে গ্যাসের আয়তনের সম্পর্ক জানতে পারেন। এরই প্রেক্ষিতে ম্যাম এখন চার্লসের সূত্রটি বলছি। চার্লসের সূত্রটি হলো, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা হ্রাসের ফলে তার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তনের 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়। শিক্ষার্থীরা, আমরা জানি গ্যাসের তাপীয় সম্প্রসারণশীলতা নামক একটি বৈশিষ্ট্য আছে, অর্থাৎ গ্যাসকে যখনই তাপ প্রয়োগ করা হবে তখনই গ্যাসের আয়তন বৃদ্ধি পাবে। এখন কথা হলো, ধরে নিলাম স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো একটি গ্যাস একটি নির্দিষ্ট জায়গা জুড়ে অবস্থান করছে। এখন সেই ক্ষেত্রে সেই গ্যাসের যদি আমরা তাপমাত্রা বাড়াই, স্বাভাবিকভাবে তার আয়তন আগের জায়গায় থাকবে না, আয়তন আরও কী পাবে? বৃদ্ধি পাবে। এখন কথা হলো, সেই গ্যাসটুকুর আয়তন কতটুকু বৃদ্ধি পাবে, অথবা যদি আমরা সেই গ্যাসটির তাপমাত্রা কমিয়ে দেই তবে গ্যাসের আয়তন হ্রাস পাবে। কথা হলো, কতটুকু হ্রাস পাবে। বিজ্ঞানী চার্লসের সূত্রে যেটি উল্লেখ করা হচ্ছে, যদি আমরা কোনো গ্যাসের উপর 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করি অথবা হ্রাস করি, প্রতি ডিগ্রি বলা হচ্ছে সূত্রে, প্রতি মানে 1, যদি আমরা 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করি অথবা হ্রাস করি, তবে সেই গ্যাসটি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে পরিমাণ আয়তন দখল করে, ম্যাম আবারও বলছি, সেই গ্যাসটি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে পরিমাণ আয়তন সে দখল করে, সেই আয়তনের 1/273 অংশ বৃদ্ধি পাবে যদি আমরা গ্যাসটিতে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করি, অথবা যদি আমরা তা 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমিয়ে দেই, তবে ওই গ্যাসটি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে পরিমাণ আয়তন দখল করে, সেই আয়তনের 1/273 অংশ তার আয়তনটি হ্রাস পাবে। কখনোই আয়তন কমপ্লিটলি ভ্যানিশ হবে না, অবশ্যই তার আয়তনটা তো থাকবেই 0 ডিগ্রিতে যা ছিল, কেবলমাত্র সে আয়তনের 1/273 অংশ যদি আমরা 1 ডিগ্রি বাড়াই বৃদ্ধি পাবে, আর যদি আমরা 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস করি তবে সেই আয়তনের 1/273 অংশ কী পাবে? হ্রাস পাবে। শিক্ষার্থীরা, তোমাদের বোঝার সুবিধার জন্য ম্যাম গাণিতিকভাবে সম্পর্কটি দেখাচ্ছি। আমরা ধরে নিচ্ছি বা মনে করি যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন আমরা ধরে নিলাম V0। ম্যাম এখানে আমরা জানি প্রত্যেকেই যে আয়তনকে আমরা V দ্বারা প্রকাশ করি, 0 ডিগ্রি সেলসিয়াসের কারণে ম্যাম এখানে ধরে নিলাম V0। এখন যদি আমরা সেই নির্দিষ্ট ভরের গ্যাসটির উপর 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি তার বাড়িয়ে দেই, তবে আমরা নতুন যে আয়তনটি পাবো, আমরা তো জানবো অবশ্যই আয়তন বৃদ্ধি পাবে, কিন্তু নতুন আয়তন কতটুকু হবে? নতুন আয়তন আমরা যেটি লিখব, আয়তন তো V, এখানে 1 ডিগ্রি বলার কারণে ম্যাম নিচে সাফিক্স হিসেবে 1 ইউজ করেছি। V1 হবে, সবাই যেটি খেয়াল করবে, সূত্রে বলা আছে যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে আয়তন আছে সেই আয়তনের 1/273 অংশ বৃদ্ধি পাবে, যেহেতু ম্যাম এখানে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়াচ্ছি। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তনটি ছিল তার V0,
তারই 1/273 অংশ কী পাবে, বৃদ্ধি পাবে। তার মানে এই নয় যে গ্যাসটির আয়তন শুধুমাত্র এটুকুই বৃদ্ধি পাবে, আগের আয়তনটুকু যোগ হবে না, অবশ্যই তার আগের আয়তন যা ছিল সে আয়তনটা তো অবশ্যই থাকবে, তার সাথে 0 ডিগ্রিতে যে আয়তন সে আয়তনের 1/273 অংশ কী পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা এখানে লিখলাম V0 প্লাস V0 এর 1/273। এখন কেউ যদি মনে করে যে তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস করবে, অর্থাৎ -1 ডিগ্রি সেলসিয়াস, তবে আমরা এখানে লিখব V-1 প্রকাশ করলাম। তাহলে তার 0 ডিগ্রিতে আয়তনটা হচ্ছে, আমরা ধরে নিচ্ছি V0। তাহলে সেই ক্ষেত্রে আয়তন আমরা জানবো যে 1/273 অংশ কী পাবে, হ্রাস পাবে অবশ্যই V0 এর। তাহলে V0 এর 1/273 অংশ হ্রাস বিধায় ম্যাম এখানে মাইনাস লিখেছি। এখন আমরা প্রতীক অর্থে লিখলাম T ডিগ্রি সেলসিয়াস। তাহলে তোমরা খেয়াল করবে VT ইকুয়ালস টু আমরা লিখব যে আয়তন তো আমরা জানি তা 0 ডিগ্রিতে V0, আর আমরা জানি সে আয়তনের 1 ডিগ্রির জন্য হচ্ছে 1/273। তাহলে যেহেতু ম্যাম এখানে T ডিগ্রি সেলসিয়াস বলছি, তাহলে অবশ্যই তা হবে T/273। যদি এটি 5 ডিগ্রি সেলসিয়াস হতো তাহলে আমরা লিখতাম 5/273। তাহলে V0 এর T/273 অংশ এতটুকু পরিমাণ বেড়ে যাবে এবং আগের V0 এর সাথে সে বর্ধিত অংশটুকু আমাদের যোগ করতে হবে। তাহলে যদি আমরা লিখি 273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন কত হবে, তাহলে আমরা প্রকাশ করব V273 দিয়ে, এবং সেই ক্ষেত্রে তা হবে V0 প্লাস V0 এর 273 ডিভাইডেড বাই 273। আসলে 1/273 তো ছিলই, এখানে 273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কারণে V0 এর 273/273 অংশ কী পাচ্ছে, বেড়ে যাবে। এটাকে যখন 273 ক্যান্সেল হয়ে যাওয়ার পর আমরা এখানে পেয়ে যাব 2V0। তার মানে আমরা এই ইকুয়েশনটা থেকে যেটি বলতে পারি যে 273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন তার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে আয়তন থাকে তার দ্বিগুণ হয়, কারণ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তনটি ছিল V0। শিক্ষার্থীরা, এরপরে আমরা যখন তাপমাত্রা কমিয়ে -273 ডিগ্রি সেলসিয়াস করব, তখন আমরা চার্লসের সূত্র অনুসারে যখন সমীকরণ লিখব V0 এর, তখন এখানে যেহেতু মাইনাস, তাহলে প্লাস চিহ্নটি মাইনাস হয়ে যাচ্ছে। তার আসলে আলটিমেটলি এখানে বিষয়টি ছিল -273, তাহলে মাইনাস প্লাস মাইনাস, সেজন্য এখানে লিখলাম। ক্যান্সেল হয়ে যাওয়ার পরে আমরা মানটি পেয়ে যাচ্ছি 0। তার মানে -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চার্লসের সূত্র অনুসারে আমরা যখন তাত্ত্বিকভাবে বা এখানে সমীকরণ অনুসারে যখন হিসেব করছি, তখন আয়তনের পরিমাণটি আসে 0, অর্থাৎ -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তনটি এখানে 0 পাওয়া যায় চার্লসের সূত্র অনুসারে। শিক্ষার্থীরা, এই পর্যায়ে আমরা একটি জ্ঞানমূলক প্রশ্ন পড়ব, তা হলো পরম শূন্য তাপমাত্রা কাকে বলে। কিছুক্ষণ আগে আমরা যে গাণিতিক সমীকরণ করলাম সেই সমীকরণে দেখতে পেলাম যে -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন 0 পাওয়া যায়, আর তারই প্রেক্ষিতে পরম শূন্য তাপমাত্রার সংজ্ঞাটি এসেছে। সংজ্ঞাটি হলো যে তাপমাত্রায় চার্লস এবং গে-লুসাকের সূত্র অনুসারে কোনো গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে 0 হয় তাকে পরম শূন্য তাপমাত্রা বলা হয়। ম্যাম এখানে একটি শব্দ লিখেছি তাত্ত্বিকভাবে, অবশ্যই সংজ্ঞার মধ্যে তা উল্লেখ থাকতে হবে, নতুবা তোমরা কিন্তু পরীক্ষায় নম্বর পাবে না। অবশ্যই তাত্ত্বিকভাবে শব্দটি উল্লেখ করবে, কারণ একমাত্র তাত্ত্বিকভাবে বা কাগজে কলমে বা হিসেবের মাধ্যমে আমরা গ্যাসের আয়তনকে 0 ধরতে পারি বা 0 আসে, বাস্তবে কোনোভাবে গ্যাসের আয়তন 0 সম্ভব নয়। আরেকটি বিষয়, আর এই যে -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে 0 পাচ্ছি, এই তাপমাত্রাটিকে বলা হচ্ছে পরম শূন্য তাপমাত্রা। কিছুক্ষণ আগে তোমাদেরকে যে সূত্রটি ম্যাম উল্লেখ করেছি চার্লসের সূত্র হিসেবে, প্রকৃতপক্ষে তা বিজ্ঞানী চার্লস এবং গে-লুসাক সমন্বিতভাবে সূত্রটি বিবৃত করেন। সেই কারণে ম্যাম সংজ্ঞার মধ্যে চার্লস এবং গে-লুসাক উভয় বিজ্ঞানীর নামই উল্লেখ করেছি। তোমরা অবশ্যই MCQর জন্য -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যে পরম শূন্য তাপমাত্রা তা জেনে রাখবে, এবং পরম শূন্য তাপমাত্রার সংজ্ঞাটি সবাই বাসায় ভালোভাবে
কিভাবে শিখবে এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। এবং তোমাদেরকে আবারও বলছি, সংজ্ঞার মধ্যে তাত্ত্বিকভাবে শব্দটি অবশ্যই উল্লেখ থাকতে হবে। শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা বয়লের সূত্রের লেখচিত্র পড়েছি, যেখানে 3টি লেখচিত্র ছিল। আজ চার্লসের সূত্রের লেখচিত্র আমরা দেখব। চার্লসের সূত্রের লেখচিত্র রয়েছে একটি, যা হলো ভি বনাম টি লেখচিত্র, যেখানে ভি হলো আয়তন এবং টি হলো তাপমাত্রা, এবং এক্স অক্ষ বরাবর আমরা তাপমাত্রা রেখেছি, ওয়াই অক্ষ বরাবর আয়তন রয়েছে। সেই ক্ষেত্রে তোমাদের যেটি জেনে রাখা দরকার, বা তোমরা আশা করি জানো, তাপমাত্রা বাড়ালে গ্যাসের আয়তন বৃদ্ধি পায়, তাপমাত্রা হ্রাস করলে গ্যাসের আয়তন হ্রাস পায়। এবং সেই ক্ষেত্রে কিছুক্ষণ আগে আমরা চার্লসের গাণিতিক সমীকরণে দেখতে পেয়েছি, তাপমাত্রা হ্রাস করে করে যখনই আমরা -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উন্নীত হব, তখনই চার্লসের সূত্র অনুসারে আমরা দেখতে পেয়েছি গ্যাসের আয়তন 0 হয়ে যাচ্ছে। কিন্তু বাস্তবে তা কিন্তু কখনোই সম্ভব নয়, কারণ কোনো গ্যাসের আয়তন 0 হওয়া সম্ভব নয়। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ম্যাম 3টি লেখচিত্র দেখিয়েছি, 3টি লাইন দেখিয়েছি। সেই ক্ষেত্রে P1, P2, P3 3টি চাপে তা করা আছে। ধরে নিলাম একজন স্টুডেন্ট সে P1 চাপকে নির্দিষ্ট ধরে কাজটি করেছে, আরেকজন P2 এবং আরেকজন P3। ম্যাম P1 চাপে যে কাজটি করা হয়েছে তা বলছি, একই রকম ব্যাখ্যা P2 এবং P3 ক্ষেত্রেও প্রযোজ্য। ধরে নিলাম P1 চাপে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন V0। এখন আমরা যখনই তাপমাত্রা বাড়াবো, গ্যাসের আয়তন যেহেতু বৃদ্ধি পাবে, লাইনটি ঊর্ধ্বগামী হবে, এবং তাপমাত্রা যখনই আমরা হ্রাস করব, গ্যাসের আয়তন ধীরে ধীরে হ্রাস পাবে, এবং -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উন্নীত হওয়ার সাথে সাথে চার্লসের সূত্রের সমীকরণ থেকে আমরা জানি তা 0 হয়ে যাবে। ম্যাম এখানে ডটেড লাইন ব্যবহার করেছি, তোমরাও অবশ্যই ডট লাইন দিবে, কারণ -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার এই যে 0 হওয়ার বিষয়টি, এটা কিন্তু কাল্পনিক বিষয়, কেবলমাত্র কাগজে কলমে এটি সম্ভব। আমরা যখনই কাল্পনিক কোনো বিষয় কনসিডার করি, তখনই কিন্তু এই ধরনের ডটেড লাইনগুলো উপস্থাপন করতে হয়। তাহলে P2, P3 আমরা যে ধরনের চাপকে নির্দিষ্ট ধরে করি না কেন, আমরা এরকম চার্লসের সূত্রের লেখচিত্রটি পেয়ে যাব। আচ্ছা, তোমরা এক্ষেত্রে যে বিষয়টি খেয়াল করবে, বয়লের সূত্রের মতোই, বয়লের সূত্রে যেহেতু তাপমাত্রা স্থির ছিল, সেখানে আমরা T1, T2, T3 তাপমাত্রার ক্ষেত্রে বলেছি। এখানে যেহেতু চাপের বিষয়টি চার্লসের সূত্রের ক্ষেত্রে নির্দিষ্ট, তাই P1, P2, P3 রয়েছে। এখন ম্যাম এখানে একটি সম্পর্ক লিখেছি, P3 গ্রেটার দেন P2 গ্রেটার দেন P1। আমরা কেন P3কে এখানে বড় বললাম? সবাই খেয়াল করবে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা P1, P2, P3 তিনটি চাপে V0 অবস্থান এক এক জায়গায় ভিন্ন ভিন্ন জায়গায় অবস্থান করছে। সেই ক্ষেত্রে P3 চাপে V0 পরিমাণ সবচেয়ে কম। তোমরা জানো বয়লের সূত্র অনুসারে চাপ যত বাড়ানো হবে বা চাপের পরিমাণ যত বেশি হবে, আয়তনের পরিমাণ তত কমে যাবে। তার মানে এখানে যেহেতু P3 চাপে আয়তন সবচেয়ে কম, তার আমরা বলতে পারি P3 চাপটি সবচেয়ে বেশি। P2 চাপে যেহেতু আয়তন আরেকটু বেশি আছে V0 পরিমাণ, তার মানে P3 অপেক্ষা P2 এর চাপের পরিমাণ কম, P1 এর চাপের পরিমাণ সবচেয়ে কম, সেই অর্থে আয়তনের পরিমাণ তার ক্ষেত্রে সবচেয়ে বেশি আছে। শিক্ষার্থীরা, বয়লের সূত্র থেকে প্রাপ্ত লাইন বা যে রেখাগুলো ছিল লেখচিত্র থেকে, তাদেরকে আমরা বলেছিলাম আইসোথার্ম বা সমতাপীয় রেখা, কারণ সেখানে তাপটা স্থির ছিল। চার্লসের সূত্রের লেখচিত্রগুলোর সেক্ষেত্রে এরকম একটি নাম রয়েছে। চার্লসের সূত্র থেকে প্রাপ্ত লেখচিত্রের লাইন বা রেখাসমূহকে আইসোবার বা সমচাপীয় বা সমপ্রেষর রেখা বলা হয়। তোমরা খেয়াল করবে, এখানে চাপের পরিমাণটি স্থির, তাই সমচাপীয়, আর প্রেষণ মানেও চাপ, সেই অর্থে এসেছে সমপ্রেষর রেখা বলা হয়। শিক্ষার্থীরা, এই পর্যায়ে আমরা একটি নতুন কোয়েশ্চেন পড়ব চার্লসের সূত্র থেকে। প্রশ্নটি হলো, চার্লসের সূত্র হতে কিভাবে তাপমাত্রার নতুন স্কেলের ধারণা পাওয়া যায়, অথবা চার্লসের সূত্র হতে পরম শূন্য তাপমাত্রার ধারণাটির সাহায্যে একটি নতুন স্কেল প্রতিষ্ঠা ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটির উত্তর করার সময় তোমরা অবশ্যই লেখচিত্রের সাহায্য নিতে হবে। তোমরা কুমিল্লা বোর্ড
2016 প্রশ্নটি খেয়াল করবে। সেই প্রশ্নে এই প্রয়োগের প্রশ্নে ছিল প্রশ্নটি। তোমরা যেটি খেয়াল করবে, ম্যাম যেহেতু অলরেডি এই লেখচিত্রটি উপস্থাপন করলাম, ম্যাম সেই লেখচিত্র থেকে বলছি তোমাদের পরীক্ষায় উদ্দীপকে যে তাপমাত্রার মানগুলো থাকবে সেই তাপমাত্রাগুলোকে তোমরা লেখচিত্র উপস্থাপন করে তোমরা উত্তর করবে। ম্যাম উত্তরটি বলছি। উত্তরটি করার সময় যেটি বলবে, চার্লসের সূত্র অনুসারে উপরোক্ত লেখচিত্র লক্ষ্য করলে দেখা যায় তাপমাত্রা বাড়ালে গ্যাসের আয়তন বৃদ্ধি পায় এবং তাপমাত্রা কমালে গ্যাসের আয়তন হ্রাস পায়, তা তোমরা জানো। আবার তাপমাত্রা -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন 0 হয়, কিন্তু বাস্তবে -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উন্নীত হওয়ার অনেক আগে গ্যাস তরল বা কঠিনে রূপান্তরিত হয়ে যায়। কারণ তোমরা জানো তাপমাত্রা যত কম হবে গ্যাসের অণুগুলো তত বেশি কাছাকাছি অবস্থান করবে, আন্তঃআণবিক আকর্ষণ বল বেড়ে যাবে, তখন তা তরল বা কঠিনে রূপান্তরিত হবে। সেই প্রেক্ষিতে বিজ্ঞানী লর্ড ক্যালভিন একজন বিজ্ঞানী আছেন যিনি -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে 0 ক্যালভিন, তোমরা খেয়াল করবে 0 ক্যালভিন লেখার সময় 0 এবং ক্যালভিনের মাঝখানে একটু স্পেস রাখবে, 0 ক্যালভিন কল্পনা করে তাপমাত্রার জন্য একটি নতুন স্কেল প্রণয়ন করেন যা ক্যালভিন স্কেল নামে পরিচিত। সবাই খেয়াল করবে বিজ্ঞানী লর্ড ক্যালভিন -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে 0 ক্যালভিন কল্পনা করে তাপমাত্রার জন্য একটি নতুন স্কেল প্রণয়ন করেন যা ক্যালভিন স্কেল নামে পরিচিত। অর্থাৎ সেলসিয়াস স্কেলে যার মান -273 ডিগ্রি সেলসিয়াস, ক্যালভিন স্কেলে তা হচ্ছে 0 ক্যালভিন। এক্ষেত্রে আরেকটি শর্ত দেওয়া আছে, এক্ষেত্রে প্রতি ডিগ্রি সেলসিয়াস স্কেলের ব্যবধান এবং প্রতি ডিগ্রি ক্যালভিন স্কেলের ব্যবধান সমান। অর্থাৎ সেলসিয়াস স্কেলে আমরা যখন এক দাগ বাড়াবো, ক্যালভিন স্কেলেও ঠিক ওই দাগের মান একটি দাগই বাড়বে। আর এক্ষেত্রে আমরা যদি সম্পর্কটিকে এভাবে দেখাই যে -273 ডিগ্রি সেলসিয়াস ইকুয়ালস টু বা অনুরূপ বলতে পারি 0 ক্যালভিন, যেহেতু বিজ্ঞানী লর্ড ক্যালভিন কনসিডার করেছেন, তাহলে আমরা জানি একটি সমীকরণের উভয় পক্ষে আমরা সমান সংখ্যক জিনিস দিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারি। তাহলে উভয় পক্ষে 273 যোগ করার পরে আমরা যা দেখতে পাই, এখানে চলে আসে 0 ডিগ্রি সেলসিয়াস ইকুয়ালস টু হচ্ছে 273 ক্যালভিন। এরপর আমরা যদি তার সাথে টি যোগ করি তাহলে আসে 0 + টি ডিগ্রি সেলসিয়াস, এখানেও টি যোগ করলাম ক্যালভিন স্কেলেও, তাহলে আসবে টি ডিগ্রি সেলসিয়াস ইকুয়ালস টু 273 + টি ক্যালভিন। তার মানে আমরা বলতে পারি সেলসিয়াস স্কেলের কোনো মানের সাথে যদি আমরা 273 যোগ করি তবে ক্যালভিন স্কেলে আমরা তা মানটা পেয়ে যাব। ম্যাম এখানে লিখেছি সেলসিয়াস স্কেল হতে ক্যালভিন স্কেলে কোনো মান পেতে হলে উক্ত মানের সাথে 273 যোগ করতে হয়। এটাই হচ্ছে চার্লসের সূত্র থেকে তাপমাত্রা একটি নতুন স্কেল অর্থাৎ ক্যালভিন স্কেলের ধারণা। আর এই ক্ষেত্রে ম্যাম যে 273 + টি লিখেছি, এই তাপমাত্রাটিকে বলা হয় পরম তাপমাত্রা, যাকে আমরা ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করি। শিক্ষার্থীরা, এই পর্যায়ে আমরা পড়ব চার্লসের সূত্রের বিকল্প বিবৃতি। তোমাদেরকে কিছুক্ষণ আগে চার্লসের যে সূত্রটি পড়িয়েছি সেই সূত্রটি আমাদের পরম শূন্য তাপমাত্রা ধারণাটি প্রতিষ্ঠা করতে সাহায্য করে। কিন্তু আমরা যখন কোনো গাণিতিক প্রমাণে যাব বা গাণিতিক কোনো ইকুয়েশন প্রতিষ্ঠা করতে চাইব, তখন চার্লসের সূত্রের বিকল্প বিবৃতিটি আমাদের ব্যবহার করতে হবে। শিক্ষার্থীরা খেয়াল করবে সবাই, বিকল্প বিবৃতির প্রমাণের সময় বা বিকল্প বিবৃতির প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা যেটি দেখব যে মনে করি স্থির চাপে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন সমান সমান হচ্ছে V0, এটা আমরা ধরে নিলাম। তাহলে T1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা ধরে নিচ্ছি নির্দিষ্ট পরিমাণ কোনো গ্যাসের আয়তন হচ্ছে V1 এবং T2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ধরে নিলাম গ্যাসের আয়তন নির্দিষ্ট ভরে গ্যাসের আয়তন V2। তাহলে আমরা তাহলে এই তিনটি জিনিস কনসিডার করে নিলাম যে 0 ডিগ্রিতে V0, T1 হচ্ছে V1 এবং T2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হচ্ছে V2।
তাহলে চার্লসের সূত্র থেকে আমরা যা লিখতে পারি V1 অর্থাৎ T1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন হবে। তোমরা জানো যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে আয়তন থাকে তার 1 ডিগ্রির জন্য 1/273 অংশ বেড়ে যায়। তাহলে T1 এর জন্য তা হবে T1 ডিভাইডেড বাই 273। তাহলে সেই ক্ষেত্রে এই মানটুকু তো বৃদ্ধি পাবে, তার সাথে V0 অংশটিও অবশ্যই থাকবে। তাহলে আমরা জানবো যে T1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় V1 সমান সমান হচ্ছে V0 প্লাস V0 এর T1 ডিভাইডেড বাই 273। আমরা যদি এক্ষেত্রে V0টি কমন নেই, তবে সেই ক্ষেত্রে কমন নেওয়ার পরে আমরা যে মানটি পাবো V0 কমন নিলে 1 প্লাস T1 ডিভাইডেড বাই 273। আর সেই ক্ষেত্রে আমরা লিখতে পারবো যে সুতরাং V0 সমান সমান আমরা লসাগু করার পর মানটি পেয়ে যাব 273 প্লাস T1 ডিভাইডেড বাই 273। এটাকে আমরা ধরলাম ইকুয়েশন নাম্বার 1। শিক্ষার্থীরা একইভাবে T2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে আয়তন V2 সমান সমান আমরা লিখতে পারবো V0 প্লাস V0 এর T2 ডিভাইডেড বাই 273। এরপর আমরা V0 কমন নিয়ে লিখলাম V0 ইন্টু 1 প্লাস T2 ডিভাইড বাই 273। লসাগু করার পর যে মানটি পেয়েছি তাকে আমরা ইকুয়েশন নাম্বার 2 ধরলাম। এরপর ইকুয়েশন 1 ভাগ ইকুয়েশন 2 করার পর আমরা যা দেখতে পাই V1 ডিভাইডেড বাই V2 ইকুয়ালস টু 273 প্লাস স্মল t1 ডিভাইডেড বাই 273 প্লাস স্মল t2, কারণ এখান থেকে V0টা ক্যান্সেল হয়ে যাবে, 273 ক্যান্সেল হয়ে যাবে। তোমাদেরকে একটু আগে বলা ছিল যে 273 প্লাস স্মল t হচ্ছে পরম তাপমাত্রা ক্যাপিটাল T। তাহলে 273 প্লাস স্মল t1 এবং 273 প্লাস স্মল t2 তাদেরকে আমরা কনসিডার করব ক্যাপিটাল T1 এবং ক্যাপিটাল T2 হিসেবে। যা ম্যাম এখানে লিখলাম V1 ডিভাইড বাই V2 সমান সমান T1 ডিভাইড বাই T2, যেখানে ম্যাম সাইড নোটে দিয়েছি পরম তাপমাত্রা ক্যাপিটাল T ইকুয়ালস টু 273 প্লাস স্মল t। এরপর আমরা যখন তাদেরকে আর গুণনের মাধ্যমে ইকুয়েশন সেট করব V1 ডিভাইড বাই ক্যাপিটাল T1 ইকুয়ালস টু V2 ডিভাইড বাই ক্যাপিটাল T2, অর্থাৎ আমরা যা বলতে পারি V ডিভাইড বাই T ইকুয়ালস টু হচ্ছে ধ্রুবক। যখন আমরা আর গুণন করব V ইকুয়ালস টু ধ্রুবক ইন্টু ক্যাপিটাল T। আমরা জানি যখন আমরা সমানুপাতিক চিহ্নের পরিবর্তে সমান দেই তখন আমরা একটি ধ্রুবক লিখি, ঠিক তেমনি সমান এবং ধ্রুবক চিহ্ন তুলে দিলে আমরা এখানে একটি সমানুপাতিক চিহ্ন দিতে পারবো, অর্থাৎ V সমানুপাতিক T যা স্থির চাপে হচ্ছে। তাহলে আমরা বলতে পারি অর্থাৎ স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সমানুপাতিক। তাহলে স্থির চাপ যখন হবে অর্থাৎ চাপ যখন নির্দিষ্ট থাকবে, নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন হবে তার পরম তাপমাত্রার সমানুপাতিক, অর্থাৎ তাপমাত্রা বাড়ালে আয়তন বাড়বে, তাপমাত্রা কমালে আয়তন হ্রাস পাবে। এটাই হলো চার্লসের সূত্রের বিকল্প বিবৃতি। শিক্ষার্থীরা এতক্ষণ পর্যন্ত যতটুকু অংশ তোমাদের পড়িয়েছি তোমরা তা ভালোভাবে প্র্যাকটিস করবে, বাসায় খাতায় অবশ্যই লিখবে এবং তোমাদের যদি কোনো সমস্যা হয় তোমরা তা কমেন্টস করে জানাবে। সবাই ভালো থাকবে, ধন্যবাদ।